আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ঈদের আগেই ফ্যামিলি কার্ড দিতে অর্থমন্ত্রী নেতৃত্বে কমিটি গঠন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি। দুদেশের বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা। রমজানের শুরুতেই মাংসসহ খাদ্য সামগ্রীর দাম বাড়তি। নিম্ন আয়ের 10 লাখ পরিবারের সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের উদ্যোগ। ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ। চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে চুক্তি সই। এবং কুরআন হাদিসে প্রকৃতি সংরক্ষণে রয়েছে নানা দিক নির্দেশনা। বর্তমান বৈশ্বিক পরিবেশ সংকটে প্রাসঙ্গিক মনে করেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজধানীর ধানমন্ডিতে সুতার গল্প নিজস্বতায় বোনা উৎসব শিরোনামে 3 দিনের প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঈদের আগেই হতদরিদ্র পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। ফ্যামিলি কার্ড নিয়ে সামগ্রিক বিষয় ঠিক করতে অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি গঠন করে এরই মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সারা দেশে 25 কোটি গাছ লাগানো এবং নতুন নতুন খাল খননেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনী প্রধান। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বশর। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, নির্বাচিত হয়ে সরকার গঠনের পর তা পরীক্ষামূলকভাবে ঈদের আগেই বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এই কার্ডের মাধ্যমে সবাইকে নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়। হতদরিদ্র পরিবারগুলোকে পরীক্ষামূলক দেওয়া হলেও পর্যায়ক্রমে সব পরিবারের নারী সদস্যকে এই কার্ডের আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ড বিতরণ, বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ এবং অর্থ বরাদ্দ সহ সামগ্রিক বিষয় ঠিক করতে অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই জন্য আমাদের বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ফ্যামিলি কার্ড, এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন এবং আমরা ওনার সহকর্মীরাও সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায় এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে এ নিয়ে আমরা বোধহয় 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নির্বাচনী অঙ্গীকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ ও নির্দেশিকা করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা হয়। প্রতি বছর 5 কোটি প্রতি বছর মে মাসে আমাদের শুরু হবে
এটা জুলাই পরে তো আর লাগানো যায় না, বর্ষাতে। তো এবছর তো এত 5 কোটি আগে চারা করা হয়নি। এখন আমরা আমাদের যে 3টা ডিপার্টমেন্ট যেখানে যেখানে চারা পাওয়া যায়, আর প্রাইভেট সেক্টরও আছে নার্সারিগুলোতে, এগুলো সব খোঁজ করে যা পাওয়া যায় সবই আমরা লাগাবো। 4টা মন্ত্রণালয়ে আমরা বসে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিভাবে খাল খনন এই প্রক্রিয়াটা একটা কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এই আন্দোলনটাকে সাকসেস করতে পারি এবং আমাদের কার্যক্রম 180 দিন যেটা সেই কার্যক্রম আমাদের শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধান। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরাও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তারেক রহমানকে লেখা এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী এবং সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। চিঠিতে তিনি বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। চিঠিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চেয়ে সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি 100 মিটার দৌড়ের জন্য প্রস্তুতি নিয়েছেন নাকি ম্যারাথন খেলবেন? ম্যারাথনে জিততে চাইলে তার পরামর্শ দম নিয়ে অর্থনীতির প্রকৃত চিত্র জানা এবং বোঝার। একই সাথে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া সহ আরও কী সব চুক্তি করেছে কিংবা কোন দেশ থেকে কি কি কেনার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখে গেছে তা খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রিজভী নওয়াজ। আমি আইন অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপির নেতৃত্বে বুধবার দায়িত্ব নিয়েছে নতুন সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই মন্ত্রীদের আগামী 6 মাসের কর্মপরিকল্পনা তৈরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে সামষ্টিক অর্থনীতি সুস্থির করতে সরকারের জন্য করণীয় জানালো এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। ওনাদের একটা ট্রানজিশন টিম গঠন করা উচিত। যখন এক সরকার থেকে আরেক সরকারে যায় তখন ওই সরকার কি রেখে যাচ্ছে সেগুলোকে সে স্বচ্ছতার সাথে মূল্যায়ন করে, ময়নাতদন্ত করে একটা দলিল তৈরি করতে পারেন। সেই ব্রিফিং ডকুমেন্টের ভিতরে এখন 2-3টি বিষয়ে গুরুত্ব নিয়ে দেখার বিষয় আছে। একটাই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই দায় দেনা পরিস্থিতি। বিগত সরকার যে সমস্ত ক্রয় চুক্তি করে গেছে, যে এই ক্রয় চুক্তির ভিতরে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা নিয়ম নীতি। এই সমস্ত বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরও অন্যান্য ক্ষেত্রেও হয়েছে যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। সেহেতু এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত। নতুন অর্থমন্ত্রীর জন্য পরামর্শ, টাকা ছাপানোর কথা যেন স্বপ্নেও না ভাবেন তিনি। সরকারকে এই মুহূর্তে কোনো জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। আর্থিক ব্যবস্থাপনায় যদি কৃচ্ছতা না করেন, অন্তত সংযম না দেখান, তাহলে কিন্তু আগামী দিনে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি থেকে আরম্ভ করে অন্যান্য অসুবিধাগুলো খুবই পরিষ্কারভাবে হয়ে যাবে। আজকের দিনটি আপনারা মনে রেখেন, যাতে কোনোদিন বলতে পারি বলেছিলাম কিন্তু এই কথাটা। আলোচনায় জানানো হয়, এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পেছাতে সরকারের প্রথম কর্মদিবসে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে নিয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা দুঃখজনক বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মব করে কোনো কিছুই করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী আরও বলেন, বিএসএস সরকারি প্রতিষ্ঠান, সেখানে নিয়োগের একটি নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী সব কিছু করতে হবে, কাউকে মব করতে দেয়া হবে না। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন টিভির সাংবাদিকদের চাকরিচ্যুত করার বিষয়টিও আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন। তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি প্রতিষ্ঠান হলেও সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব
মন্ত্রণালয়ের। বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল অথবা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে। যে কোনো ঘটনাকে নিষ্পত্তি করব বিধিবিধানের মধ্যে দিয়ে। কেউ মনে করার কারণ নাই যে মত করলেই সব কিছু সমাধান হয়ে যাবে। ব্যক্তিগত যে মিডিয়া হাউসে সমস্যা হচ্ছে সম্ভবত এখন টিভিতে, এটাও কেবল শুনেছি সংশ্লিষ্ট যারা সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত। কেন? কারণ সাধারণ 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 575 MPa। ভালো মানের 500W রডের টেনসাইল স্ট্রেংথ 625 MPa। আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। মানে অধিক শক্তিশালী আর দীর্ঘস্থায়ী। এছাড়াও বাংলাদেশে একমাত্র আকিজ ইস্পাত ফ্যাক্টরিতেই রয়েছে অ্যাডভান্সড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড R&D ল্যাব, যেখানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে রডের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যবেক্ষণ করে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। আবু আবদুল্লাহ এম সালেহ শিবলি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার সচিব পদমর্যাদায় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও সালেহ শিবলি তার প্রেস সচিব ছিলেন। লন্ডনে নির্বাসিত জীবনের আগে তিনি চ্যানেল আইয়ের প্ল্যানিং এডিটর ছিলেন। একই দিন আলাদা প্রজ্ঞাপনে আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আতিকুর রহমান রুমন বর্তমানে দৈনিক দিনকালের প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া মেহেদুল ইসলামকে একান্ত সচিব 2 এবং আব্দুর রহমান সানিকে সহকারী একান্ত সচিব 2 হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রমজান শুরুর আগেই কাঁচা বাজারে মাংসসহ অন্যান্য খাদ্য সামগ্রীর দাম ছিল বাড়তি। তবে রমজানের প্রথম দিনেও বাজারে গিয়ে বাড়তি দাম দেখে অনেকটাই হতাশ ক্রেতারা। দোকানিরা বলছেন চাহিদার তুলনায় যোগান কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরও জানাচ্ছেন মিথিলা নাজরী। গত কিছুদিন থেকেই কাঁচা বাজারে লেবুর বাড়তি দাম নিয়ে আলোচনা, যা রমজানের প্রথম দিনে ক্রেতাদের আরও হতাশ করেছে। রমজানের প্রথম দিনে রকমভেদে প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে 30 টাকা পর্যন্ত। আপনার লেবু হচ্ছে 80 টাকা হালি, শসা হচ্ছে হাইব্রিড শসা 100 টাকা, গাজর হচ্ছে 50 টাকা, মরিচ হচ্ছে 140 টাকা কেজি। লোকজন শসা কিনতেছে, লেবু কিনতেছে তো কম কিনতেছে, দাম বেশি। তো যেখানে আপনার 60 টাকা ছিল সে জায়গায় আপনার মনে করেন যে আপনার 120 টাকা হয়ে গেছে কেজি। লেবু আপনার 50 টাকা ডজন কিনতাম, 120 টাকা হালি এখন বুঝেন। লেবুর দামটা 80 টাকা, ক্ষেত্র বিশেষে এটা 100 টাকাও বলে অনেক সময়। শসা তো আরও বেশি, শসা 120 টাকা। এটা 80 টাকা চাইছে, আমি 60 টাকা করে নিয়েছি, ওগুলির দাম বেশি। 60 টাকা করে দিচ্ছে? হ্যাঁ, ছোটগুলো 60 টাকা। চড়া হলো কি করার বলেন, নেওয়া তো লাগবেই। এখন আমাদের দরকার, এখন নেওয়া তো লাগবে। কম যেখানে বেশি নিতাম সেখানে অল্প নিব, কিন্তু নিব। বেড়েছে মুরগির দামও। মাছের বাজারে অন্য দিনের তুলনায় ক্রেতা কম। দাম বেশি, গাড়ে গেলে কিনা জানা, বাজার আসলে বেচা জানা। এই যে কত সুন্দর নদীর মাছ, কাস্টমারই নাই। আগের তুলনায় মুরগির দাম বেশি, কেজিতে 50 টাকা করে বেশি আমার কাছে মনে হচ্ছে আর কি। ধরেন আপনার লেবু, শসা, টমেটো, কাঁচামরিচ এগুলোর একটু দাম বেশি আর কি। বেগুন আপনার 120 টাকা কেজি। ইফতার পণ্য আর ফলের দামও তুলনামূলক বাড়তি। খেজুরের দাম একটু বেশি। এই বড়ি খেজুর যেটা 500 টাকা ছিল এটা হলো 600, দাপার 550। এটাও 50 টাকা বাড়ছে, এটাও বাড়ছে 50 টাকা। কেবল অভিযোগ নেই ডিমের দাম নিয়ে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানী মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই উদ্যোগের কারণে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, এই বাংলাদেশকে ভিন্ন নজরে দেখতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা বাংলাদেশের নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে তিনি বলেন, সব দেশ এবং রাষ্ট্রের সঙ্গে মেরুদণ্ড সোজা রেখে যোগাযোগ এবং বন্ধুত্ব রাখবে বাংলাদেশ। পান্থরামান জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব নেয়ার পর অফিসে প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামকে স্বাগত জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, তাঁর সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি ও জনগণের স্বার্থে কাজ করবে। বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। ভিসা সংকট আর কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। ভিসার ব্যাপারে অবগত আছি, আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরও সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ভাবে আমাদের এগোতে হবে, সেটা আমরা এগোবো। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ঘোষিত সবার আগে বাংলাদেশি হবে পররাষ্ট্রনীতি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। শিক্ষাকে আর খরচের খাত হিসেবে নয়, বরং রাষ্ট্রের প্রথম বিনিয়োগ হিসেবে দেখবে সরকার। প্রত্যেক শিক্ষকের জন্য ট্যাব থাকা ছাড়াও শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি বিজ্ঞান, কোডিং, রোবোটিক্স স্কুল তৈরি এবং তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা সহ বড় একটি রোডম্যাপ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইংরেজি মাধ্যম পরিচালিত বিদ্যালয়গুলোতেও আসছে আইনের আওতায়। সহকর্মী মোস্তফা মল্লিকের রিপোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিতীয় কর্মদিবসে সংবাদ সম্মেলনে 3 ধাপে 36 মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন শিক্ষা প্রতিমন্ত্রী। আমাদের অগ্রাধিকার হবে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শক্তিশালী করা, ফ্রি ওয়াইফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম, 1 টিচার 1 ট্যাব। আমরা এটাকে গ্যাজেট প্রজেক্ট বানাবো না, আমরা এটাকে বানাবো শিক্ষণ শেখার অপারেটিং সিস্টেম। বাংলা ও ইংরেজির পাশাপাশি পর্যায়ক্রমে তৃতীয় ভাষা যেমন আরবি, চীনা, জাপানিজ, ফরাসি, যেগুলো শ্রম বাজারে এবং উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আমরা নির্ণয় করব। শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে সবকিছু সিস্টেমে আনা হবে। কারিকুলাম পরিবর্তন নয়, বরং পরিমার্জন করা হবে বলেও জানান তিনি। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। রমজানের কারণে সরকারি, বেসরকারি, প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ বন্ধ থাকলেও ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোর অনেকেই এই নিয়ম মানছে না। শিক্ষামন্ত্রীকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলো রাষ্ট্রের আইন মানতে বাধ্য। ইংলিশ মিডিয়াম ওদেরকে আমরা রেগুলেটরিতে আনতে পারিনি মন্ত্রণালয়ে, সেই সময় এই উদ্যোগটা নেওয়া হয়নি। দ্যাট ওয়াজ ডিফারেন্ট স্টোরি। এবার আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না। আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল করার পাশাপাশি মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপন ও আগের সরকারের গুরুতর আর্থিক অনিয়মের যে অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখবে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নতুন সরকার গঠনের পর দেশে রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর খন্দকার মোশাররফ হোসাইন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন সেসব জানিয়েছেন চ্যানেল আইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে। সাক্ষাৎকার নিয়েছেন চ্যানেল আইয়ের উপস্থাপক দীপ্তি চৌধুরী। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য তো বটেই, পাশাপাশি আপনার দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, কেমন লাগছে স্যার? নির্বাচনে
ফলাফল এটা পরিষ্কার হয়েছে যে সাধারণ মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে এবং আমাদের দলকে যেহেতু ভালোবাসে সেহেতু আমাদের দলকে জনগণ ভোট দিয়ে দেশে একটি সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য সুযোগ করে দিয়েছে। স্যার, দীর্ঘদিন ধরে এই বাতাসে বইছে যে আমরা হয়তো পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আপনাকে দেখতে পাবো, এবং মন্ত্রিপরিষদে যখন আপনার নাম দেখা গেল না তখন এই গুঞ্জন আরো বেশি শক্তিশালী হলো। আপনি কি স্যার আনুষ্ঠানিকভাবে আমি প্রস্তাব পেয়েছেন? আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, যে আমাদের পার্টি যেভাবে আমাকে কাজে লাগাবে, যে কাজ দায়িত্ব দিবে আমি সেই দায়িত্ব পালন করব। যদি রাষ্ট্রপতির দায়িত্ব পান, কোন কাজটি আপনি খুব শুরুতেই করতে চাইবেন? না, এখানে আমাদের কিন্তু 31 দফা আমাদের আছে। আমাদের যে 31 দফা কর্মসূচি, রাষ্ট্র মেরামত করার জন্য যে কর্মসূচি আছে, সেইটাকে মিলিয়ে কিন্তু আমরা নির্বাচনের একটা ম্যানিফেস্টো দিয়েছি। তো সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব। দেশকে সত্যিকারভাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালনা করা, দেশকে স্বনির্ভর করা, দেশকে বিদেশের সাথে যে সম্পর্ক সেটাও যাতে করে আমাদের দেশের স্বনির্ভর অবস্থানটা থাকে সেভাবে আমরা পরিচালনা করব। প্রিয় দর্শক, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখবেন 20 ফেব্রুয়ারি শুক্রবার রাত 8:20 স্ট্রেইট কাট অনুষ্ঠানে। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে ফিল্মস অ্যান্ড টেলিভিশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ। চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে এই বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক ও প্রথম শিশু চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালক ফজলুল হক ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সাংবাদিক। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ। এর প্রতিষ্ঠাতা চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এর উপস্থিতিতে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের অধ্যক্ষ খ ম হারুন ও চ্যানেল আই অনুষ্ঠান বিভাগের এজিএম অনন্যা রুমা চুক্তিতে সই করেন। একজন ছাত্র, তাকে আর টাকা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, সে যাতে পুরোটা সময় এই চলচ্চিত্র এবং টেলিভিশনের ক্ষেত্রে এবং এই পড়াশোনার ক্ষেত্রে ব্যয় করতে পারে, ভালো ফলাফল করতে পারে। এবং কারণ আমাদের জানেন, আমাদের দেশে কিন্তু চলচ্চিত্র এবং এই মিডিয়াতে শেখার কিন্তু অনেক লোক আছে যারা শিখতে চায়, কিন্তু অনেকের সেই আর্থিক সামর্থ্যটা থাকে না। সেখানে পাঠশালার প্রতিষ্ঠাতা শহীদুল আলম বলেন, এই উদ্যোগে উপকৃত হবেন শিক্ষার্থীরা, যার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে। পার্টনারশিপটার কারণে যেই জিনিসটা হবে যে তাদের আক্ষরিকভাবে হাতে নাতে কাজ করে শেখার সেই অভিজ্ঞতাগুলি হবে, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে যে বাংলাদেশে যেই ছাত্রছাত্রীরা আলোকচিত্রের ক্ষেত্রে যেটা হয়েছে যে সারা পৃথিবীতে তারা একটা খ্যাতি অর্জন করেছে, টেলিভিশনের ক্ষেত্রেও সেই জিনিসটা হবে, এবং বাংলাদেশকে আমরা আন্তর্জাতিকভাবে সেভাবে তুলে রাখতে চেষ্টা করব। ভবিষ্যতেও ফজলুল হক ইনিশিয়েটিভ ও পাঠশালা একসাথে কাজ করবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সৃষ্টির আদিকাল থেকেই মানব জাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। এরই ধারাবাহিকতায় বিকশিত হয়েছে মানব সভ্যতা। তবে প্রকৃতিকে কেবল ভোগের বস্তু হিসেবে নয়, কুরআন ও হাদিসে প্রকৃতি সংরক্ষণে রয়েছে নানা দিক নির্দেশনা। বর্তমান বৈশ্বিক পরিবেশ সংকটেও তা প্রাসঙ্গিক মনে করেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, আরও জানাচ্ছেন আফরোজা হাসি। মানব জীবনের মৌলিক ভিত্তি প্রকৃতি। পানি, বায়ু, মাটি, বন, নদী, পাহাড় ও জীববৈচিত্র্য এসব মিলেই টিকে আছে পৃথিবীর জীবন ব্যবস্থা। আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং দিন ও রাতের পরিবর্তনকে বোধসম্পন্নদের জন্য নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছে পবিত্র কোরআন।
আর বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিসে। এসবের মাধ্যমে মূলত দেওয়া হয়েছে প্রকৃতির সংরক্ষণের বার্তা। ইসলামের মতে মানুষ প্রকৃতির মালিক নয়, বরং আমানতদার। এই আমানতের অপব্যবহার তথা বন উজাড়, নদী দূষণ, পাহাড় ধ্বংস বা বন্যপ্রাণী নিধন সবই ইসলামী নীতির পরিপন্থী। অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করেছে ইসলাম, যা শুধু খাদ্যের ক্ষেত্রে নয়, বরং পানি, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রেও প্রযোজ্য। সূরা আর-রুমে সতর্ক করে বলা হয়েছে, মানুষের কাজের কারণে স্থল ও জলভাগে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। বর্তমান শিল্পদূষণ, প্লাস্টিক বর্জ্য, বন উজাড় ও কার্বন নিঃসরণের কারণে প্রকৃতি ও জলবায়ু যে সংকটে পড়েছে, এই আয়াত তারই বাস্তব প্রতিফলন। বিশেষজ্ঞরা বলছেন, ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ গৌণ বিষয় নয়, বরং এটি ঈমান, নৈতিকতা ও মানবিক দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কুরআন ও হাদিসে প্রকৃতি সংরক্ষণের দিক নির্দেশনা আজকের বৈশ্বিক পরিবেশ সংকটের প্রেক্ষাপটে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি প্রাসঙ্গিকও। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ইরানে সামরিক হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুতি নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি ট্রাম্প। সাময়িকভাবে বিরতির পর ফিরে এলাম, আমি ইসাদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। ইরানে সামরিক হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুতি সত্ত্বেও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান এবং নৌ মোতায়েন করেছে পেন্টাগন। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও মঙ্গলবার সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে সুতার গল্প নিজস্বতায় বোনা উৎসব নামের 3 দিনের প্রদর্শনী। দেশীয় জনপ্রিয় 39টি ফ্যাশন হাউস এতে অংশ নিয়েছে। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ এবং আধুনিক করতে ধানমন্ডির সীমান্ত সম্ভার ও সীমান্ত স্কোয়ারে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন বুথ চালু করেছে পূবালী ব্যাংক। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এ সময় ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শেহনওয়াজ খান, ঢাকা উত্তরাঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক AKM আব্দুর রাকিব, মহাব্যবস্থাপক ও CFO মোহাম্মদ লিটন মিয়া। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছে একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবার এই খেলার খবর। চলতি বছরে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। 28 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। 2026 সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি।
প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ঈদের আগেই ফ্যামিলি কার্ড দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি, দুদেশের বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা। রমজানের শুরুতেই মাংসসহ খাদ্য সামগ্রীর দাম বাড়তি, নিম্ন আয়ের 10 লাখ পরিবারের সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের উদ্যোগ। ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইউনিভার্সিটি, চ্যানেল আয়ের প্রধান কার্যালয় চুক্তি সই। এবং কোরআন হাদিসে প্রকৃতি সংরক্ষণে রয়েছে নানা দিক নির্দেশনা, বর্তমান বৈশ্বিক পরিবেশ সংকটে প্রাসঙ্গিক মনে করেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।